ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LRNR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্যকোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর প্রথম পাঠের চতুর্থ অধ্যায়টি, অর্থাৎ আমাদের সাহিত্য মেলা বইটির প্রথম পাঠের চতুর্থ অধ্যায়। কি আছে সেখানে না, চন্দ্রগুপ্ত, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক আজ আমরা পড়তে চলেছি। এবং দেখো এখানে লেখা আছে পার্ট 1, অর্থাৎ এই চন্দ্রগুপ্ত নাটকের ওপর আমরা গোটা নাটকটাকে বেশ কয়েকটা ভিডিওতে ভেঙে ভেঙে আলোচনা করব। তার মধ্যে এই ভিডিওটা হচ্ছে আজকে আমাদের প্রথম ভিডিও। এই ভিডিওতে প্রথমেতেই এসো আমরা পরিচয় করে নিই দ্বিজেন্দ্রলাল রায়, অর্থাৎ এই বিখ্যাত নাট্যকার সম্বন্ধে। দ্বিজেন্দ্রলাল রায় হলেন একজন রবীন্দ্র সমসাময়িক বিখ্যাত নাট্যকার এবং কবি, অর্থাৎ তিনি কাব্যও লিখেছেন, নাটকও লিখেছেন। সেই জন্যে তিনি বাংলা সাহিত্যেতে বিখ্যাত হয়ে আছেন কবি হিসাবে এবং নাট্যকার হিসাবে। এবং তাকে পরিচিত নাম হচ্ছে DL রয়, অর্থাৎ দ্বিজেন্দ্র এল লাল রয় রায়, অর্থাৎ DL রায় নামে তিনি পরিচিত। এবং তিনি কবি এবং নাট্যকার হিসাবে মূলত তার কৃতিত্ব অর্জন করতে পেরেছেন। তো কবি বা নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দের 19শে জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরেতে। কবি বিখ্যাত হয়েছেন বা এই নাট্যকার বিখ্যাত হয়েছেন হাসির গান ও দেশাত্মবোধক গান রচনায়, অর্থাৎ তার নাটকগুলিতে যে সমস্ত তিনি হাসির গান সংযোজন করেছেন, বিশেষ করে তার প্রহসনগুলিতে সেই হাসির গানগুলোর জন্য, এবং একইভাবে সেই নাটকগুলোতে যে সমস্ত দেশাত্মবোধক গান রচনা করেছেন সেগুলোর জন্য তিনি বিখ্যাত হয়ে রয়েছেন। তার গানগুলো মূলত দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত, অর্থাৎ রবীন্দ্রনাথের গান যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুলের গান যেমন নজরুল গীতি, তেমনি দ্বিজেন্দ্রলাল রায়ের গান দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। কবির আর এক উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে ভারতবর্ষ নামক পত্রিকার সম্পাদকত্ব গ্রহণ, অর্থাৎ তিনি দক্ষতার সঙ্গে ভারতবর্ষ নামক এক বিখ্যাত পত্রিকার সম্পাদকত্ব গ্রহণ করেছিলেন এবং তার দায়িত্ব পালন করেছিলেন। যদিও এই ভারতবর্ষ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ হবার আগেই তার মৃত্যু ঘটে। এবং এই নাট্যকার বা বিখ্যাত কবি কৃষিবিদ্যা শেখবার জন্য বিলেতে গিয়েছিলেন। কবি আমাদের ছেড়ে পরলোক গমন করেন 1913 খ্রিস্টাব্দের 17ই মে। এছাড়াও তার উল্লেখযোগ্য রচনাগুলো আমরা জেনে নিই। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে আষাঢ়ে আলেখ্য, এই দুটো হলো কাব্যগ্রন্থ, এবং চন্দ্রগুপ্ত, মেবার পতন, শাহজাহান, প্রতাপ সিংহ, এগুলো হচ্ছে তার নাট্যগ্রন্থ। এই সমস্ত কাব্য এবং নাটক বাদেও এখনও তিনি অনেক কাব্য বা নাটক রচনা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্যগুলো আমাদের এখানেতে লিখেছি। তার এই নাটকগুলোর মধ্যে তিনি বিভিন্ন বিষয় নিয়ে নাটক লিখেছেন। প্রহসন বা হাসির নাটক লিখেছেন, সামাজিক বিষয় নিয়ে নাটক লিখেছেন, পৌরাণিক বিষয় নিয়ে নাটক লিখেছেন এবং ঐতিহাসিক বিভিন্ন ঘটনা নিয়ে নাটক লিখেছেন। কিন্তু তার বিভিন্ন ধরনের নাটকের মধ্যে তিনি বিখ্যাত হয়ে রয়েছেন ঐতিহাসিক নাটক রচনার জন্য, অর্থাৎ সমসাময়িক সময়ে আর যারা ঐতিহাসিক নাটক রচনা করেছিলেন তার তুলনায় দ্বিজেন্দ্রলাল রায় ঐতিহাসিক নাটক রচনায় তার স্বাতন্ত্র্যের পরিচয় দিতে পেরেছেন। কেননা তার ঐতিহাসিক নাটকগুলো বিখ্যাত হয়ে রয়েছে মূলত দেশাত্মবোধ বা জাতীয়তাবোধ বা স্বদেশপ্রেম সঞ্চারের জন্য। এবং সবথেকে বড় কথা যে ইতিহাসের এই চরিত্রগুলোতে তিনি বর্তমান বা আধুনিক জীবনের দ্বন্দ্ব বা মানসদ্বন্দ্বকে প্রকাশ করেছেন। বর্তমান জীবনের যে বিভিন্ন বেদনা, বিভিন্ন মানসিক সংকট, এগুলোকে ঐতিহাসিক চরিত্রের মধ্যে সঞ্চার করে সেই ঐতিহাসিক চরিত্রগুলোকে তিনি ইতিহাসের পাতা থেকে তুলে এনে যেন আমাদেরই দৈনন্দিন জীবনে সাধারণ মানুষেতে পরিণত করেছেন। ফলে তার ঐতিহাসিক নাটকের ঐতিহাসিক চরিত্রগুলোকে মোটেই আমরা ঠিক রাজা বা রাজরাজরার দৃষ্টিভঙ্গিতে দেখি না, বরঞ্চ মনে হয় যেন তারা আমাদেরই মতন আমাদেরই পরিবার জীবনের কোনো না কোনো সদস্য। অর্থাৎ তার ঐতিহাসিক নাটক রচনায় বিখ্যাত হয়ে যাওয়ার কারণ হচ্ছে দেশাত্মবোধ সঞ্চার এবং আধুনিক জীবনদ্বন্দ্বের প্রকাশ। আমাদের এই পাঠ্য নাটকটি অর্থাৎ চন্দ্রগুপ্ত নামক নাটকটি তার চন্দ্রগুপ্ত নামক নাটকের
প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ তার লেখা মূল নাটক হচ্ছে চন্দ্রগুপ্ত, আর আমাদের পাঠ্যাংশটা হচ্ছে তারই একটা অংশ, একেবারেই প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। এখানে অবশ্যই বলে রাখা ভালো, নাটকের এই ভাগ অঙ্ক বা দৃশ্য, বিশেষ করে এই অঙ্ক মানে কিন্তু গণিতকে বোঝায় না। একটা নাটককে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তার গঠন কৌশলের দিক থেকে। যেমন ধরো একটা গদ্যকে ভাগ করা হয় অধ্যায় এবং অনুচ্ছেদেতে, একটা পদ্যকে ভাগ করা হয় বা কবিতাকে ভাগ করা হয় বিভিন্ন স্তবকেতে কিংবা স্বর্গতে। তেমনি নাটককে ভাগ করা হয় অঙ্ক এবং দৃশ্যতে। নাটকের সবচেয়ে বড় ভাগটাকে বলা হয় অঙ্ক, এবং অঙ্কের মধ্যে আবার ছোট ছোট ভাগগুলোকে বলা হয় দৃশ্য। কাজেই অঙ্ক কথাটার অর্থ কিন্তু কখনোই গণিত নয়, অঙ্ক কথাটার অর্থ হচ্ছে নাটকের বড় ভাগ। একটা অঙ্কের মধ্যে আবার একাধিক দৃশ্য থাকতে পারে। মোটামুটিভাবে আদর্শ নাটক হিসাবে 5টা অঙ্ক ধরা হয়, পঞ্চাঙ্ক নাটক হিসাবে আদর্শ নাটককে গ্রহণ করা হয়। যাই হোক, তো নাটকের বড় ভাগ হলো অঙ্ক, আর অঙ্কের মধ্যে আবার ছোট ছোট ভাগ হলো দৃশ্য। যারা নাটক বা যাত্রা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো মাঝে মাঝে যখন নাটক বা যাত্রাগুলো অভিনয় হয় তখন লাইট মানে কিছুক্ষণ অভিনয় হওয়ার পরেতে লাইট নিভে গেল, সমস্ত চরিত্রগুলো নেমে গেল, মানে মঞ্চে যারা যারা অভিনয় করছিল নেমে গেল। আবার ওই 2-3 মিনিট পরেতে বা 2-3 সেকেন্ড পরেতে আবার নতুন চরিত্র এলো, লাইটও জ্বলে উঠল। এই যে লাইট নিভে গিয়ে সবাই নেমে যাওয়া মঞ্চ থেকে, আবার লাইট জ্বলার পরেতে পুনরায় আবার নতুন কোনো চরিত্র ফিরে আসা, এই লাইট নেভানো এবং জ্বালানোর মধ্য দিয়েই নাটকে মূলত এক একটা অঙ্ক বা দৃশ্যতে যাওয়া হয়। অর্থাৎ এই যে অঙ্কভাগ এবং দৃশ্যভাগ, এটা আমরা অভিনয় চলাকালীন বুঝতে পারবো যখন দেখব লাইট বন্ধ হয়ে গেল এবং কিছুক্ষণ পর আবার লাইট জ্বলল। লাইট বন্ধ হওয়ার সঙ্গে সমস্ত চরিত্ররা মঞ্চ থেকে বিদায় নিল এবং আবার লাইট জ্বলার পর নতুন করে আবার কিছু চরিত্র এলো, আবার নতুন করে অভিনয় শুরু হলো। এই যে মাঝখানে একটা যে গ্যাপ, 1 মিনিট বা 2 মিনিটের যে গ্যাপ, এইটাই হচ্ছে একটা অঙ্ক বা দৃশ্যতে যাওয়ার নিদর্শন, যেটা মূলত অভিনয়ের সময় করানো হয়। সুতরাং আমাদের এই চন্দ্রগুপ্ত নাটকের অন্তর্গত প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটা আমাদের পাঠ্য। এই ক্ষেত্রে আমাদের যখন কোনো লাইন তুলে প্রশ্ন লিখতে বলবে, এই নাটকটা থেকে যদি তোমাদের লাইন তুলে যখন কোনো প্রশ্ন আসবে 1 নাম্বার বা কোনো লেখা প্রশ্ন, তখন তোমরা চন্দ্রগুপ্ত নাট্যাংশ কথাটাকে লিখবে। কেন, একটা বড় নাটকের একটুখানি অংশ আমাদের কিন্তু পাঠ্য। যদি গোটাটা পাঠ্য হতো তাহলে আমরা নাটক লিখতাম যে চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া হয়েছে। আমাদের এক্ষেত্রে লেখা উচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ, তাতে একটা বড় নাটকের একটুখানি অংশ আমাদের পাঠ্য। সুতরাং কোনো লাইন তুলে প্রশ্ন এলে এইভাবে লিখব যে এই উক্তিটি দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা আসব এই নাটকের বিষয়বস্তুতে। অর্থাৎ এই নাটকটা, অর্থাৎ মূল চন্দ্রগুপ্ত নাটকের অন্তর্গত যে আমাদের পাঠ্যাংশ চন্দ্রগুপ্ত নাট্যাংশ, তার বিষয়বস্তুটাই মূলত আমরা আলোচনা করব। তার আগে বলে রাখা ভালো, আমরা যেটা পড়ছি পাঠ্যাংশ হিসাবে সেটা হচ্ছে একটা নাটক, গঠন কৌশল দিক থেকে একটা নাটক। আর তোমরা নিশ্চয়ই বইয়েতে দেখেছো যে নাটক মানেই তার একটা কিন্তু আলাদা লেখার রীতি আছে বা স্টাইল আছে। নিশ্চয়ই কবিতার মতন বা গদ্যের মতন ঠিক নয় কিন্তু এই নাটকগুলো। কেন, নাটকের বেশ কিছু বাইরের দিক থেকেই এমনভাবে কিছু নাটকটাকে সাজানো থাকে যেটা আমরা দেখেই বুঝতে পারি যেটাতে কবিতা বা এটা একটা গদ্য নয়, এটা একটা নাটক পড়তে চলেছি। সেইগুলো কি কি আপাতভাবে নাটকের মধ্যে কি কি চোখে পড়ে না, একটা নাটকের মধ্যে থাকবে কিছু চরিত্র, সেই চরিত্রগুলো যে কথাবার্তা বলবে সেইগুলোকে সংলাপ বলা হবে। মূলত দেখবে চরিত্রের নামটা লিখে একটুখানি মাঝখানে গ্যাপ দিয়ে বা ফাঁক দিয়ে তারপরেতে তার সংলাপটা শুরু করা হয়, অর্থাৎ তার কথাটাকে শুরু করা হয়। অর্থাৎ চরিত্রগুলো যে কথা বলে সেটাকে বলা হয় সংলাপ। আবার চরিত্রগুলো সংলাপের মধ্য দিয়ে যে গল্পটা বা নাটকের মূল ঘটনাটা থাকে সেটাকে বলা হয় নাট্য ঘটনা বা প্লট। আর এই নাট্য ঘটনার মধ্যে প্রত্যেকটা নাটকের মধ্যেই দেখা যায় একটা দ্বন্দ্ব থাকে, অর্থাৎ এক পক্ষের সঙ্গে আর এক পক্ষ দ্বন্দ্ব। সেই দুটো পক্ষ দুটো ব্যক্তি হতে পারে বা দুটো দল হতে পারে বা দুটো মতাদর্শ হতে পারে, যাই হোক না কেন দুটো বিরুদ্ধবাদী ভাবনা থাকবে।
এই দুটো বিরুদ্ধবাদী ভাবনা বা বিরুদ্ধবাদী লোকের বা চরিত্রের মধ্য দিয়েই বা তাদের দ্বন্দ্বটাকে তুলে ধরবার মধ্য দিয়েই নাটকটা প্রথম থেকে বা শুরু থেকে সমাপ্তির দিকে এগিয়ে যাবে। অর্থাৎ একটা নাটকের প্রধান অংশগুলো হচ্ছে চরিত্র, সংলাপ, নাট্য ঘটনা, নাট্যদ্বন্দ্ব। আমাদের এই পাঠ্যাংশ নাটকটাতে বা নাট্যাংশটাতে অর্থাৎ আমরা যেটুকুনি পড়ছি সেইটুকুনির মধ্যে আমরা কোন কোন চরিত্রকে পেয়েছি না, সেকেন্দার শাহ, ইনি হচ্ছেন গ্রিক সম্রাট আলেকজান্ডার। 2 হচ্ছে সেলুকাস, ইনি হচ্ছেন গ্রিক সেনাপতি অর্থাৎ গ্রিক সেনাবাহিনীর যিনি প্রধান গ্রিক সেনাপতি তিনি হচ্ছেন সেলুকাস। 3 হচ্ছে হেলেন, হেলেনকে এই সেলুকাসের কন্যা। আর 4 নম্বরেতে আসবে যে আন্টিগোনস, ইনি হচ্ছেন গ্রিক সৈন্যাধ্যক্ষ। গ্রিক সেনাপতি আর গ্রিক সৈন্যাধ্যক্ষ এরা দুজন কিন্তু আলাদা, এদের পার্থক্যটা আসছি। 5 নম্বরেতে আসছে চন্দ্রগুপ্ত, ইনি মগধের রাজপুত্র। আর 6 নম্বরেতে পুরু, ইনি হচ্ছেন একজন ভারতবর্ষীয় নৃপতি বা রাজা। এখানে বলে রাখা ভালো, এই পুরু নামক চরিত্রটি কিন্তু আমাদের পাঠ্য নাট্যাংশটিতে প্রত্যক্ষভাবে উল্লেখ নেই। ইনার কথা আমরা জানতে পারি 1 সেকেন্দার শাহর মুখ থেকে আর 2 চন্দ্রগুপ্তের মুখ থেকে। অর্থাৎ ইনি যে একজন খুব বীর, ইনি যে আর্যকুলরবি, ইনি যে একজন খুব বীর এবং বীর হয়েও তিনি আলেকজান্ডারের সঙ্গে বা সেকেন্দার সঙ্গে যুদ্ধেতে পরাজিত হয়েছেন, কিন্তু পরাজিত হয়েও তিনি কখনোই তার আত্মসম্মানকে বিসর্জন দেননি। সাহসিকতার সঙ্গে আত্মমর্যাদার সঙ্গে তিনি সেকেন্দার সঙ্গে কথা বলেছেন। হ্যাঁ, সেকেন্দারকে অনুরোধ করেছেন রাজার প্রতি রাজার সম্মান প্রদর্শন করতে বা রাজার প্রতি রাজার যেমন আচরণ হয় সেই আচরণ প্রদর্শন করতে। এই কথা শুনে পুরুর এই কথা বা এই আচরণ দেখে সেকেন্দার শাহ অত্যন্ত খুশি হন এবং মুগ্ধ হন এবং বুঝতে পারেন যে পুরু একজন অত্যন্ত বীর, একজন নৃপতি। এবং আলেকজান্ডার বা সেকেন্দার শাহ এটাও বুঝতে পারেন যে শুধু পুরু নয়, ভারতবর্ষের সমস্ত নৃপতিরাই এই পুরুরই মতন। অর্থাৎ গোটা এশিয়া প্রায় সেকেন্দার শাহ জয় করে চলে এসেছে, দিয়ে বর্তমানেতে এসে হাজির হয়েছে ভারতবর্ষেতে। কিন্তু ভারতবর্ষেতে প্রথম তাকে বাধা দিয়েছে এই পুরু। যদিও পুরুকে তিনি পরাজিত করেছেন, কিন্তু পুরুকে পরাজিত করলেও পুরুর বীরত্বতে সেকেন্দার শাহ মুগ্ধ হয়েই তিনি বুঝতে পেরেছেন যে ভারতবর্ষকে অতটা সহজে কিন্তু পরাজিত করা যাবে না। এশিয়ার অন্যান্য রাজ্য জনপদ তার বশ্যতা স্বীকার করে নিয়েছে, তাকে বিনা বাধায় নিজেদের রাজ্য ছেড়ে দিয়েছে, কোনো যুদ্ধ করেনি কেউ ভয়েতে। কিন্তু সেকেন্দার শাহ অন্ততপক্ষে পুরুর সঙ্গে যুদ্ধ করে জয়ী হলেও এইটুকুনি বুঝতে পেরেছেন যে পুরুর মতন সমস্ত রাজারাই বিনা যুদ্ধেতে আলেকজান্ডারকে বিন্দুমাত্র তাদের রাজ্য বা দেশ ছেড়ে দিতে রাজি হবে না। এবং পুরুর সঙ্গে যুদ্ধের পরেতেই কিন্তু সেকেন্দার শাহ সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর নতুন করে আর যুদ্ধ করবেন না, তিনি হয়তো এবার ফিরে যাবেন, তার নিজের দেশেতে ফিরে যাবেন। কেননা পুরুর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হয়তো তিনি জয়লাভ করেছেন, কিন্তু প্রচুর সৈন্যবাহিনী তার ক্ষয়ক্ষতি হয়েছে, তাই বর্তমানে কিন্তু তিনি আর যুদ্ধ করতে চান না। অর্থাৎ এই পুরু চরিত্রটা নাট্যাংশতে নেই, আমাদের পাঠ্য নাট্যাংশতে প্রত্যক্ষভাবে নেই, কিন্তু পরোক্ষভাবে বেশ কিছু কাজ মিটিয়েছে। কি কি কাজ মেটাচ্ছে? 1, ভারতবর্ষীয় নৃপতিরা যে কতটা সাহসী এবং বীর সেটা পুরুর মধ্য দিয়েই আলেকজান্ডার বুঝতে পেরেছেন। 2, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য যে বিনা যুদ্ধে কখনোই আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে নেবে না, এশিয়ার সমস্ত দেশের অন্তর্গত সমস্ত রাজ্য আলেকজান্ডারকে ভয় পেয়ে তার সঙ্গে যুদ্ধ না করতে চেয়ে তার বশ্যতা স্বীকার করতেই পারে, কিন্তু ভারতবর্ষে প্রত্যেকটা মুহূর্তে তাকে যুদ্ধ করতে হবে, তবে এই ভারতবর্ষকে দখল করতে হবে। এই যে চিন্তা ভাবনা এটা স্পষ্ট বুঝে গেছে পুরুর মধ্য দিয়ে সেকেন্দার শাহ। অর্থাৎ এই যে সেকেন্দার শাহ বা আলেকজান্ডার এই যে উপলব্ধি এটা ঘটাতে সাহায্য করেছে পুরু। আর 3 কি? 3 হচ্ছে পুরুর সঙ্গে যুদ্ধ করেই আপাততভাবে জয়ী হলেও সেকেন্দার শাহ বা আলেকজান্ডার সিদ্ধান্ত নিয়েছে পুনরায় আর তিনি যুদ্ধ করবেন না, এবার তিনি ফিরে যাবেন, কেননা নতুন করে আরও গ্রিক সৈন্যবাহিনীর দরকার আছে, যেটা তার হাতে এই মুহূর্তে নেই। অর্থাৎ পুরু পরাজিত হয়েছে
কিন্তু পরোক্ষভাবে তিনি ভারতবর্ষকে অন্যভাবে আলেকজান্ডারের আক্রমণের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেছেন। আবার আরেকটা দিক যে পুরু আরেক কারণে গুরুত্বপূর্ণ, যে পুরুকে জয় করেছে বা পুরুকে হারিয়েছে সেকেন্দার শাহ। এই খবরটা যখন চন্দ্রগুপ্ত শোনেন তখন চন্দ্রগুপ্তের ইচ্ছা জাগে যে দেখে আসবো পুরুর মতন বীর রাজাকে যিনি হারাতে পারেন, যে গ্রিক সম্রাট, তাহলে নিশ্চয়ই তিনি আরও বেশি শক্তিশালী হবেন। তাহলে তার সেনাবাহিনীর কৌশল বা যুদ্ধ করার কৌশলটা জানার আগ্রহ জেগেছে চন্দ্রগুপ্তে। অর্থাৎ চন্দ্রগুপ্তের যুদ্ধের প্রতি আগ্রহ জেগে ওঠা বা তার যে ইচ্ছা মনে মনে তার হৃত রাজ্যকে উদ্ধার করা, সেটাকে আরও অনুপ্রেরণা দেওয়া পরোক্ষভাবে কিন্তু সাহায্য করেছে পুরু। সুতরাং এই পুরু চরিত্রটি তার চরিত্রগত বৈশিষ্ট্য দিক থেকে হচ্ছে বীর, সাহসী, সত্যবাদী, আত্মমর্যাদা পরায়ণ। এবং এই চরিত্রটি প্রত্যক্ষভাবে না থেকেও পরোক্ষভাবে বেশ দুখানা চরিত্রের ওপর প্রভাব ফেলেছে, একটা হচ্ছে সেকেন্দার শাহ, একটা হচ্ছে চন্দ্রগুপ্ত। অর্থাৎ এই দুটো চরিত্রের ওপর প্রভাব বিস্তার করে পুরু চরিত্রটি এই পাঠ্যাংশতে বা এই নাট্যাংশতে প্রত্যক্ষভাবে উল্লেখ না থেকেও পরোক্ষভাবে থেকেও উল্লেখযোগ্য চরিত্র হয়ে আছে। কিন্তু অর্থাৎ এইখানেতে পুরু চরিত্রটাকে এইভাবেই প্রশ্ন আসতে পারে যে এই পুরু চরিত্রটির নাটকের গুরুত্ব কোথায়, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো লিখতে হবে। অর্থাৎ প্রত্যক্ষভাবে না থেকেও পরোক্ষভাবে ইনি রয়েছেন। এবার আসি দুটো একটু সমস্যা সমাধানে। গ্রিক সেনাপতি আর সৈন্যাধ্যক্ষ, এই দুটোর পার্থক্য কী? গ্রিক সেনাপতি, সেলুকাস হচ্ছে গ্রিক সেনাপতি, মানে গ্রিসের সমস্ত সেনাবাহিনীর মধ্যে হেড, সেনাপতি বা প্রধান। আর সৈন্যাধ্যক্ষ কাকে বলে? সৈন্যবাহিনীদের যিনি যুদ্ধ কৌশল শেখান তিনি হচ্ছেন সৈন্যাধ্যক্ষ। অর্থাৎ তিনি হচ্ছেন একটা দলের প্রধান বা হেড বা পরিচালক, আর ইনি হচ্ছেন যুদ্ধ কৌশলের শিক্ষাদাতা। অর্থাৎ অবস্থানের দিক থেকে ইনি কিন্তু অনেক উন্নত স্থানে থাকেন, তার ইনার আন্ডারেতে থাকেন এই সৈন্যাধ্যক্ষ। অর্থাৎ সৈন্যাধ্যক্ষের কাজ সৈন্যযুক্ত অধ্যক্ষ কারা? যারা শেখায়, কিছু শিক্ষা দেয়। সুতরাং সৈন্যাধ্যক্ষ বলতে আমরা বুঝবো একটা সেনাবাহিনীকে যুদ্ধ কৌশল সম্বন্ধে যিনি শিক্ষা দেন। আন্টিগোনাস হচ্ছে সেই রকম একজন ব্যক্তি। আর ইনার ঊর্ধ্বে আছেন কিন্তু সেলুকাস, যিনি গ্রিক সেনাপতি, বলা যেতে পারে গ্রিক সম্রাট বা রাজার পরেই ইনার স্থান, তার থেকে অনেক নিচুতে অবস্থান আছে সৈন্যাধ্যক্ষে। আর চন্দ্রগুপ্ত যিনি মগধের রাজপুত্র, ইনাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের মূল নাটক বা আমাদের পাঠ্য নাট্যাংশটা নামকরণ হয়েছে। তো সেই নামকরণের তাৎপর্যতে ইনার সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আপাতত ইনি হলেন মগধের রাজপুত্র, যিনি বর্তমানে তার বিমাতার পুত্র অর্থাৎ তার সৎ দাদা বা ভাইয়ের দ্বারা রাজ্যহারা হয়েছেন এবং বর্তমানে তিনি চান তার হৃত রাজ্যকে উদ্ধার করতে। আর আরেকটি চরিত্র হচ্ছে হেলেন বা সেলুকাসের কন্যা। ইনাকে এই পাঠ্য নাট্যাংশে শুধু উপস্থিত হতেই দেখি, কোনো রকম তার মুখে কোনো সংলাপ আপাতত নেই। মূল নাটক ইনি একটা গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু আমাদের পাঠ্য নাট্যাংশে সেইভাবে ইনার উল্লেখ নেই। এই হচ্ছে আমাদের নাটকের চরিত্র পরিচিতি। এই সমস্ত চরিত্রগুলো সংলাপের মধ্য দিয়েই নাটকটা বা আমাদের পাঠ্য নাট্যাংশটা শুরু থেকে সমাপ্তির দিকে এগিয়ে গেছে। এবার আসছি নাট্য ঘটনা, যেটাকে নাটকের ভাষায় বলা হয় প্লট। অর্থাৎ চরিত্র নাটকের ভাষায় ক্যারেক্টার, সংলাপ নাটকের ভাষায় ডায়লগ, নাট্য ঘটনা নাটকের ভাষায় বলা হয় প্লট। বা নাট্য ঘটনাটা কি? অর্থাৎ নাটকের মধ্য দিয়ে যে গল্পটা তুলে ধরা হচ্ছে বা যে ঘটনাটাকে তুলে ধরা হচ্ছে সেটাই হচ্ছে নাট্য ঘটনা। আমাদের পাঠ্য নাট্যাংশটার, চন্দ্রগুপ্ত নাট্যাংশটার ঘটনাটা তিনটে ভাগে বিভক্ত। প্রথমেতেই আছে ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য। অর্থাৎ আলেকজান্ডার তিনি ভারত আক্রমণ করে এশিয়াতে প্রবেশ করে একের পর এক যুদ্ধতে জয়ী হয়ে অবশেষে এসে পৌঁছেছেন ভারতবর্ষে। সেই ভারতবর্ষে এসে তিনি শিবির ফেলেছেন বা তাঁবু ফেলেছেন এবং তার প্রথম যুদ্ধ তিনি করেছেন রাজা পুরুর সঙ্গে। এবং রাজা পুরুর সঙ্গে
যুদ্ধ করে রীতিমতন তিনি জয়ী হয়েছেন, কিন্তু জয়ী হওয়ার পর তার বেশ কিছু মানসিক পরিবর্তন ঘটেছে, যেটা আমরা একটুখানি আগেই বললাম। তো আপাতত নাটকের ঘটনাটা শুরু হচ্ছে, আমাদের পাঠ্য নাটকের ঘটনাটা শুরু হচ্ছে যে সেকেন্দার শাহ, সেলুকাস এবং হেলেন এই তিনজনা সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে, বিকেলবেলা যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময়তে সিন্ধু নদীর তীরেতে দাঁড়িয়ে আমাদের ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন। অর্থাৎ ভারতবর্ষের যে প্রাকৃতিক বৈচিত্র্য, সেই প্রাকৃতিক বৈচিত্র্য আলেকজান্ডারের চোখে ধরা পড়েছে, যেখানে তিনি বলছেন কি বিচিত্র এই দেশ, সেলুকাসকে বলছেন। কেন বিচিত্র? না, তিনি দেখছেন যে গ্রীষ্মকালেতে এই দিনের বেলাতে সূর্য গোটা আকাশটাকে যেন জ্বালিয়ে দিয়ে যায়, পুড়িয়ে দিয়ে যায়, আবার রাত্রিতে চন্দ্রমা বা চাঁদের আলো এসে যেন তাকে স্নান করিয়ে দেয়। আবার অন্ধকার রাত্রিতে গোটা আকাশ নক্ষত্রতে ভরে ওঠে। আবার হিমালয় পর্বত তুষারের মুকুট পরে বা বরফের মুকুট পরে যেন অভ্র আকাশভেদী হয়ে নিশ্চলভাবে দাঁড়িয়ে রয়েছে। আবার বর্ষাকালেতে আকাশেতে ঘন ঘোর মেঘের গর্জন। এইভাবে প্রাকৃতিক বিভিন্ন বৈচিত্র্য আলেকজান্ডারের চোখে ধরা পড়েছে, যেটা তিনি অনুভব করছেন। এই প্রাকৃতিক বৈচিত্র্য যেটা তিনি অনুভব করছেন সেটাই তিনি সেলুকাসকে মূলত বলছেন, এবং সেলুকাসও কিন্তু আলেকজান্ডারকে সমর্থন জানাচ্ছেন। অর্থাৎ সেলুকাস এবং আলেকজান্ডার দুজনাই এই ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য সম্বন্ধে খুবই মুগ্ধ হয়েছেন। এটা হচ্ছে নাটকের প্রথম অংশ। তারপরেতেই কিন্তু শুধুমাত্র ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য দেখেই মুগ্ধ হননি আলেকজান্ডার কিংবা সেলুকাস। দ্বিতীয় তারা যেটা দেখে মুগ্ধ হয়েছে সেটা হচ্ছে ভারতীয় হিন্দু জাতীয় নৃপতিদের বীরত্ব। অর্থাৎ সেকেন্দার শাহ বা আলেকজান্ডার তিনি তার সেনাপতি সেলুকাসকে জানাচ্ছেন এই ভারতবর্ষের হিন্দু জাতি এবং শাসকরা ঠিক কীরকম ধরনের। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে এই দেশের শাসকদের মুখের মধ্যে রয়েছে একটা শিশুর সারল্য, অথচ তাদের বুকেতে রয়েছে বজ্রের মতন শক্তি, আবার চোখেতে রয়েছে সূর্যের মতন দীপ্তি এবং মনেতে রয়েছে ঝড়ের মতন সাহস। অর্থাৎ আপাতভাবে তার বক্তব্যটাকে বিশ্লেষণ করলে হয় যে আলেকজান্ডার বোঝাতে চাইছেন যে আপাতভাবে এই ভারতীয়দের বা ভারতবর্ষীয় নৃপতিদের দেখে মনে হবে যে অত্যন্ত সহজ সরল নম্র এবং আদর্শবান। হ্যাঁ, তারা শান্তিপ্রিয়, তারা হয়তো সেইভাবে যুদ্ধ করতে পারে না বা যুদ্ধ করতে চায় না, কিন্তু তাদের সঙ্গে যদি কোনো রকমভাবে যুদ্ধ করতে যাওয়া হয় তাতে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, হার জিত যাই হোক না কেন, অন্ততপক্ষে জিতি বা হারি অত সহজে কিন্তু জয় আসবে না। অর্থাৎ ভারতবর্ষীয় নৃপতিরা আপাতভাবে বাইরের দিক থেকে শান্তিকামী শান্তশিষ্ট মতন হলেও মুখে শিশু সারল্য থাকলেও কিন্তু তারা অত্যন্ত সাহসী, অত্যন্ত তেজস্বী এবং অত্যন্ত তারা শক্তিশালী। তাদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করাটা অত সহজ ব্যাপার নয়। এইভাবেই সেকেন্দার শাহ সেলুকাসের কাছে একদিকে যেমন ভারতের প্রাকৃতিক সৌন্দর্য গুণকীর্তন করেছেন এবং মুগ্ধ হয়েছেন, ঠিক একইভাবে ভারতীয় হিন্দু জাতীয় নৃপতিদের বীরত্বেতে তিনি মুগ্ধ হয়েছেন এবং তাদের গুণকীর্তন করেছেন। বলা বাহুল্য এই উপলব্ধিটা তাকে কিন্তু ঘটিয়েছে রাজা পুরু। অর্থাৎ পুরুর সঙ্গে যুদ্ধ করতে গিয়েই জয়ী হয়েও কিন্তু ভারতীয় নৃপতিদের এই সাহসিকতার পরিচয় তিনি স্পষ্ট পেয়েছেন। এই নিয়ে নাট্যাংশটার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে দেখা যাচ্ছে গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তের বিচার। এই ঘটনাটা কীরকম না, যখন সেকেন্দার শাহ সেলুকাসকে ভারতের এই প্রাকৃতিক সৌন্দর্য এবং ভারতীয় নৃপতিদের প্রতি তার মুগ্ধতার কথা জানাচ্ছেন, সেই সময়তেই তার সৈন্যাধ্যক্ষ আন্টিগোনাস চন্দ্রগুপ্তকে বিচারের জন্য সেকেন্দার শাহর কাছে নিয়ে আসে। কেন? চন্দ্রগুপ্তের অপরাধ কি না, চন্দ্রগুপ্ত সেলুকাসের কাছেতে গ্রিক সৈন্যবাহিনীর যে পরিচালনা পদ্ধতি বা গ্রিক সৈন্যবাহিনীর যে যুদ্ধ কৌশল, বুদ্ধ রচনা প্রণালী ইত্যাদিগুলো শিক্ষা গ্রহণ করছিলেন। এবং যখন তিনি শুনেছেন, অর্থাৎ চন্দ্রগুপ্ত যখন শুনেছেন যে আগামীকাল এই গ্রিক সৈন্যবাহিনী তার নিজের দেশে ফিরে যাবে,
তখন তিনি এতদিন ধরে সেলুকাসের কাছে যা শিখেছেন সেইগুলোকেই তিনি একটা তালপাতাতে লিখে রাখছিলেন। আর সেই লিখে রাখার সময়তে সেটা ধরা পড়ে যায় ওই আন্টিগোনাসের কাছে। আন্টিগোনাস তাকে ধরে ফেলে এবং আন্টিগোনাস ভাবে যে এই চন্দ্রগুপ্ত বা এই ভারতীয় এই যুবকটি হচ্ছে একজন গুপ্তচর। গোপনে তিনি এখানেতে এসে হয়তো গ্রিক সৈন্যবাহিনীর ওপর কোনো আঘাত করতে চান বা কোনো ক্ষতি করতে চান, ষড়যন্ত্র করছে। এই সন্দেহেতে অর্থাৎ গুপ্তচর সন্দেহেতে আন্টিগোনাস চন্দ্রগুপ্তকে ধরে নিয়ে আসে সেকেন্দার কাছে, এবং সমস্ত ঘটনাটি জানান। এই রকম পরিস্থিতিতে চন্দ্রগুপ্ত আদেও গুপ্তচর কিনা সেটা জানার জন্য সেকেন্দার শাহ চন্দ্রগুপ্তের কাছে জানতে চান যে তিনি তালপাতাতে কি লিখছিলেন এবং কেনই বা লিখছিলেন। সেই পরিপ্রেক্ষিতে চন্দ্রগুপ্ত সেকেন্দার শাহকে জানান যে তিনি হচ্ছেন মগধের রাজপুত্র, তার বই এবং মহাপদ্মের ছেলে তিনি। তার বৈমত্রীয় ভাই বা বিমাতার ছেলে কি করেছে না, তার নাম হচ্ছে নন্দ, সে চন্দ্রগুপ্তকে অন্যায়ভাবে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। অর্থাৎ চন্দ্রগুপ্ত হচ্ছে মগধের সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী, কিন্তু তার বৈমাত্রীয় ভাই নন্দ তাকে সেই উত্তরাধিকার থেকে বা প্রকৃত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। চন্দ্রগুপ্ত চায় সেই নন্দের প্রতি প্রতিশোধ নিতে, অর্থাৎ পুনরায় নন্দকে পরাজিত করে তার ন্যায্য অধিকার ফিরে পেতে, অর্থাৎ তার সিংহাসন উদ্ধার করতে। এই রকম পরিস্থিতিতেই যখন চন্দ্রগুপ্ত শোনে যে গ্রিক সম্রাট সেকেন্দার শাহ ভারতীয় অন্যতম শ্রেষ্ঠ বীর পুরুকে পরাজিত করেছেন, তখনই তার মনে কৌতূহল জেগে ওঠে যে তাহলে দেখেই আসা যাক এই গ্রিক সেনাপতি মধ্যে বা গ্রিক সৈন্যবাহিনীদের মধ্যে বা গ্রিক যুদ্ধ পরিচালনার মধ্যে এমন কি নতুনত্ব রয়েছে যার দ্বারা এত বড় একজন বীর ভারতীয় নৃপতি পরাজিত হয়ে গেল। এই উদ্দেশ্য নিয়েই তিনি আসেন সেলুকাসের কাছে এবং সেলুকাসের কাছে সেই গ্রিক সৈন্যবাহিনী ব্যূহ রচনা প্রণালী যুদ্ধ কৌশল সম্বন্ধে তিনি শিক্ষা নিতে থাকেন। এই প্রকৃত ঘটনাটা তিনি সেকেন্দার শাহকে জানান এবং জানান যে গ্রিক সৈন্যবাহিনীর প্রতি কোনো রকম আঘাত করা বা তার সঙ্গে যুদ্ধ করা বা তার কোনো ক্ষতি করা তার উদ্দেশ্য নয়। তার একমাত্র উদ্দেশ্য তার হৃত সাম্রাজ্য উদ্ধার করা। তার জন্য তাকে যুদ্ধ করতে হবে নন্দের সঙ্গে, আর সেই যুদ্ধ করতে হবে এবং তাকে জয়লাভও করতে হবে। জয়লাভ করার জন্যই তিনি এই যুদ্ধ পরিচালনা পদ্ধতি সেলুকাসের কাছে শিখছিলেন। এই ব্যাপারে সেলুকাস যেহেতু চন্দ্রগুপ্তকে শিক্ষা দিয়েছেন, তাই আন্টিগোনাস সেলুকাসকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন এবং এটা সেলুকাস মেনে নিতে পারেন না। ফলে সেলুকাসের সঙ্গে আন্টিগোনাসের প্রথমে দ্বন্দ্ব শুরু হয়, দ্বন্দ্ব থেকেই যুদ্ধ শুরু হয় সেকেন্দার শাহর সামনে। এবং আন্টিগোনাস যখন সেলুকাসকে তরবারির দ্বারা আঘাত করতে যায়, তখন সেলুকাসের অন্যতম ছাত্র চন্দ্রগুপ্ত সেলুকাসকে অ্যান্টিগোনাসের তরবারির আঘাত থেকে বাঁচান এবং আন্টিগোনাসকেও একইভাবে সঙ্গে সঙ্গে পরাজিত করেন। এই সমস্ত ঘটনাটাই সেকেন্দার শাহর সামনে ঘটে। এতে সেকেন্দার শাহ অত্যন্ত বিরক্ত হন, কেন একজন রাজা উপস্থিত রয়েছেন, এই সমস্ত বিচার তো রাজা করবেন। সেখানে রাজা উপস্থিত হওয়া সত্ত্বেও একদিকে সেলুকাস আর একদিকে আন্টিগোনাস আর একদিকে চন্দ্রগুপ্ত যেভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্বেতে জড়িয়ে পড়ল, সেটা সেকেন্দার শাহ মেনে নিতে পারলেন না। যে সমস্যা এসছে সেটা আমি রাজা হিসাবে আমি বিচার তো করছি, এইটা কেন ওরা করবে, কেন আমার সামনেই ওরা এরকম যুদ্ধ বাঁধিয়ে বসবে। এই জন্য বিরক্ত হয়ে এবং ক্রুদ্ধ হয়ে তিনি প্রথমতই আন্টিগোনাসকে তার গ্রিক সাম্রাজ্য থেকে বের করে দেন এবং তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেলুকাসকেও রীতিমতনভাবে ধমক দেন। অন্যদিকে চন্দ্রগুপ্তকে তিনি বলেন যে তাকে বন্দি করা হবে, কিন্তু চন্দ্রগুপ্ত তাকে সেকেন্দার শাহকে একটা শর্ত দেন যে যদি তাকে বন্দি করতেই হয় তো না মেরে ফেলা পর্যন্ত তাকে বন্দি করতে পারবে না। অর্থাৎ চন্দ্রগুপ্ত যুদ্ধ করতে প্রস্তুত। চন্দ্রগুপ্তের এই সাহসিকতার দেখে, অর্থাৎ আলেকজান্ডারের সামনে দাঁড়িয়ে এত বড় একটা উক্তি যে সম্রাট আমায় বন্দি না করে আমাকে না মেরে ফেলে আমাকে বন্দি করতে পারবেন না, এত বড় সাহসিকতার পরিচয় পেয়ে রীতিমতনভাবে
সেকেন্দারসা বা আলেকজান্ডার আবার মুগ্ধ হয়ে পড়েন। যেমনভাবে পুরুর উক্তি শুনে পুরুর প্রতি মুগ্ধ হয়েছিলেন তার বীরত্ব দেখে, তেমনি চন্দ্রগুপ্তের বীরত্ব সাহসিকতা দেখেও কিন্তু সেকেন্দারসা মুগ্ধ হয়ে পড়েন এবং চন্দ্রগুপ্তকে আর বন্দি না করে মুক্তি দেন এবং এটাও ভবিষ্যৎবাণী করেন যে চন্দ্রগুপ্তের আশা একদিন ঠিক পূরণ হবে, অর্থাৎ তিনি তার হৃত সাম্রাজ্য ঠিক ফিরে পাবে। এই ভবিষ্যৎবাণীর মধ্য দিয়ে এই পাঠ্য নাট্যাংশটা শেষ হয়েছে। সুতরাং এই পাঠ্য নাট্যাংশটা তিনটে ধাপ। প্রথমত ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য, ভারতীয় হিন্দু জাতীয় নৃপতিদের বীরত্ব, এই দুটোর প্রতি আলেকজান্ডারের মুগ্ধতা এবং গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তের বিচার এবং চন্দ্রগুপ্তকে মুক্তিদান, আলেকজান্ডারের মুক্তিদান। মোটামুটি এটাই হচ্ছে আমাদের পাঠ্য নাট্যাংশটার প্লট বা মূল নাট্য ঘটনা। এবার আসছি নাট্যদ্বন্দ্ব। নাট্যদ্বন্দ্ব বা ইংরাজিতে যাকে বলে কনফ্লিক্ট। এই নাট্যদ্বন্দ্ব কি? যেখানে দেখা হচ্ছে নাট্যদ্বন্দ্বতে যেটা দেখা হয় দুটো ব্যক্তির মধ্যে বিরোধ। যেমন সিনেমাতে একদিকে নায়ক আর একদিকে ভিলেনের মধ্যে যেমন বিরোধ বাঁধে, তেমনি নাটকেতেও এরকম একজন নায়ক পক্ষ থাকে আর একটা ভিলেন পক্ষ থাকে। নায়ক পক্ষেতে একজনও হতে পারে, একাধিকজনও হতে পারে, ভিলেন পক্ষেতেও একজন হতে পারে বা একাধিকজন হতে পারে। মোট কথা দুইটি ব্যক্তি বা দুটি দলের মধ্যে দ্বন্দ্ব বা বিবাদ, কিংবা দুটো মতাদর্শের ওপর দ্বন্দ্ব বা বিবাদ। আমাদের পাঠ্যর এইটুকুনি নাট্যাংশেও কিন্তু এই নাট্যদ্বন্দ্বটা খুব পরিষ্কারভাবে ধরা পড়েছে। কিভাবে? প্রথমেতে দ্বন্দ্ব বেঁধেছে সেলুকাস এবং অ্যান্টিগোনাসের সঙ্গে। এই জন্য সেলুকাস ভার্সেস অ্যান্টিগোনাস। কিভাবে দ্বন্দ্বটা শুরু হচ্ছে? সেলুকাস যেহেতু চন্দ্রগুপ্তকে গ্রিক সৈন্যবাহিনী বা বুদ্ধ রচনা প্রণালী বা যুদ্ধ কৌশল সম্বন্ধে শিক্ষা দিয়েছে, অ্যান্টিগোনাস সেই জন্য সেলুকাসকে বিশ্বাসঘাতক বলেছে এবং সেলুকাস অ্যান্টিগোনাসকে স্পষ্টই বলে দিয়েছে বয়স না মানো, অন্তত পদবিটা মানো। অর্থাৎ একজন সৈন্যদক্ষ হয়ে কখনোই গ্রিক সেনাপতিকে এইভাবে সমালোচনা করা উচিত নয়। এই নিয়ে দুইজনকার মধ্যে তর্ক বিতর্ক হতে হতে দুইজনার যুদ্ধের দিকে এগিয়ে গেছে। অর্থাৎ এই যে ঘটনাটা চন্দ্রগুপ্তকে শিক্ষা দেওয়াটাকে কেন্দ্র করে সেলুকাস এবং অ্যান্টিগোনাসের মধ্যে দ্বন্দ্ব আছে বা বিবাদ বেঁধেছে, যে বিবাদ মিটিয়ে দিয়েছে সেকেন্দারসা। একইভাবে বিবাদটা শুরু হয়েছে সেকেন্দারসা এবং চন্দ্রগুপ্তের মধ্যে। সেকেন্দারসা যখন জানতে পারলো যে চন্দ্রগুপ্ত কী কারণে এই সমস্ত যুদ্ধ কৌশল শিখছে, তখন সেকেন্দারসা চন্দ্রগুপ্তকে পরীক্ষা করতে চায় যে চন্দ্রগুপ্ত আদৌ পুরুর মতন বীর কিনা। সেই পরিপ্রেক্ষিতে সেকেন্দারসা চন্দ্রগুপ্তকে বলে যে ওহে যুবক, তোমাকে আমি বন্দি করব। সেই সময়তে চন্দ্রগুপ্ত একইভাবে বলে যে আমাকে না মেরে ফেলা পর্যন্ত আপনি বন্দি করতে পারবেন না। অর্থাৎ এইভাবে এই দুজনকার মধ্যেও কিন্তু বিবাদ তৈরি হয়েছে বা দ্বন্দ্ব তৈরি হয়েছে। একদিকে সেকেন্দারসা বন্দি করতে চায়, চন্দ্রগুপ্ত একইভাবে স্পষ্টই বলে দিল মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে বন্দি করতে পারবেন না। অর্থাৎ একটা যুদ্ধ ছাড়াও কখনোই বন্দিত্ব তিনি স্বীকার করবেন না। এইভাবে দুজনকার মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, যদিও এটা একটা ছদ্ম দ্বন্দ্ব, কেননা সেকেন্দারসা এই দ্বন্দ্বটা নিজে থেকেই সৃষ্টি করেছেন শুধুমাত্র চন্দ্রগুপ্তকে পরীক্ষা করবার জন্য। এবং সেটা সেকেন্দারসা যখন চন্দ্রগুপ্তের কাছে স্বীকার করেন যে তোমার বীরত্বে তো আমি খুশি হয়েছি, যাও তোমাকে আমি মুক্তি দিলাম, আমি শুধু তোমাকে পরীক্ষা বা যাচাই করছিলাম, তখন সেই দ্বন্দ্বটার অবসান হয়েছে। অর্থাৎ এই দুটো দ্বন্দ্বই, সেলুকাস এবং অ্যান্টিগোনাসের দ্বন্দ্ব এবং সেকেন্দারসা এবং চন্দ্রগুপ্তের দ্বন্দ্ব, দুটো দ্বন্দ্বই কিন্তু মীমাংসা করিয়ে দিয়েছে সেকেন্দারসা বা আলেকজান্ডার। সুতরাং আমাদের নাটকের যে বিষয়গুলো থাকে, চরিত্র, সংলাপ, নাট্য ঘটনা, নাট্যদ্বন্দ্ব, এই সমস্তগুলো এখানেতে স্পষ্টভাবে ধরা পড়েছে এবং আমাদের পাঠ্য নাট্যাংশটাকে একটা গঠন কৌশল দিক থেকে সার্থক নাটকেতে পরিণত করেছে। এবার আসি এই চরিত্রগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য বিচারে। প্রথমত আমাদের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে সেকেন্দারসা বা আলেকজান্ডার, যিনি আমাদের চরিত্র পরিচিতিতে বলেছিলাম এক গ্রিক নৃপতি বা গ্রিসের ম্যাসিডনের শ্রেষ্ঠ রাজা আলেকজান্ডার। তো তিনি আমাদের এই পাঠ্যাংশটুকুতে বা পাঠ্য নাট্যাংশটুকুতে তার যে চরিত্র বৈশিষ্ট্য ধরা পড়েছে, প্রথমতই তিনি হচ্ছেন বীর বা বীরত্ব, তার বীরত্বের দিকটা ধরা পড়েছে। কেননা সুদূর ম্যাসিডন থেকে তিনি এসেছেন ভারতবর্ষে এবং ম্যাসিডন থেকেই ভারতবর্ষে আসার মাঝের প্রত্যেকটা জনপদ, বিশেষ করে এশিয়ার অন্যান্য জনপদগুলো বা রাজ্যগুলো
তার সঙ্গে কেউ যুদ্ধ করার সাহস পর্যন্ত পায়নি গো। সব রাজারাই প্রায় তার বশ্যতা বা আনুগত্য স্বীকার করে নিয়েছেন, কেউই যুদ্ধ করার সাহস পায়নি। এবং তিনি উল্লেখও করেছেন সেটা, যে একের পর এক জনপদের ওপর দিয়ে তার বিজয় রথ এগিয়ে চলেছে, ঝড়ের মতন সমস্ত সৈন্যবাহিনীকে তিনি উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ এই যে তার বীরত্ব, তিনি এই পাঠ্যাংশেতে তার মুখেতেই শোনা যায়। অর্থাৎ যে মানুষ, এমনকি তার ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বীর রাজা পুরুও তার কাছে পরাজিত হয়েছেন। অর্থাৎ পাঠ্য নাট্যাংশে তার বীরত্বের দিকটি অবশ্যই ধরা পড়ে। 2 হচ্ছে তিনি প্রকৃতি প্রেমিক। অর্থাৎ যেভাবে তিনি সেলুকাসের কাছে এই ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্যকে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরেছেন, তাতে স্পষ্টই বোঝা যায় যে তিনি একজন শাসক হলেও, একজন তার যুদ্ধ তার নেশা হলেও তার মধ্যে কিন্তু একটা প্রকৃতিপ্রেমিক সত্তা রয়েছে। নচেত অস্তায়মান সূর্যের শেষ রশ্মির পাতেতে ভারতবর্ষের প্রাকৃতিক সৌন্দর্য তার চোখে অপরূপভাবে ধরা পড়েছে। অর্থাৎ তিনি হচ্ছেন একজন প্রকৃতিপ্রেমিক শাসক। 3 হচ্ছে উদার চেতা। রাজা পুরুকে বন্দি করার পর যখন তিনি তাকে প্রশ্ন করেন যে তুমি কেমন আচরণ প্রত্যাশা করো আমার কাছ থেকে, তখন রাজা পুরু তাকে বলেন রাজার প্রতি রাজার আচরণ। অর্থাৎ এই কথাটা শুনে, পুরুর এই মাত্র একটা কথা শুনে তিনি পুরুর বীরত্ব অনুধাবন করতে পেরেছিলেন, যে পুরু পরাজিত হতে পারে, কিন্তু পুরু হচ্ছেন একজন আত্মসম্মানী বীর এবং একজন অবশ্যই দৃঢ়চেতা মানুষ। তার মধ্যে রয়েছে সাহসিকতা, এবং পুরুর মতন সমস্ত ভারতবর্ষীয় রাজারাই যে পুরুর মতন হবে এটাও তিনি বুঝতে পারেন। ফলে তৎক্ষণাৎ তিনি পুরুকে মুক্ত করেন বা তার রাজ্য পুনরায় ফিরিয়ে দেন। একইভাবে চন্দ্রগুপ্তও যখন তাকে বলে যে তাকে না মেরে ফেলা পর্যন্ত বন্দি করতে পারবেন না, তখন ঠিক একইভাবে চন্দ্রগুপ্তের বীরত্বেও কিন্তু সেকেন্দার শাহ মুগ্ধ হয়ে যান এবং তাকেও মুক্ত করেন বা মুক্তি দিয়ে দেন। অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু তার একটা উদারচেতা মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে, যে তিনি বর্তমানেতে জয়ী একজন শাসক, রাজা পুরু তার কাছে পরাজিত। এরপরেতে তিনি যদি যুদ্ধ চালাতেন, আশা করা যেতে পারে অন্যান্য ভারতবর্ষীয় রাজারাও হয়তো তার কাছে পরাজিত হতো। চন্দ্রগুপ্তকেও তিনি বন্দি করেছেন, তিনি তাকে মৃত্যুদণ্ডও দিতে পারতেন, কিন্তু একটা কাজও তিনি করেননি। কেন? তিনি উদারচেতা মানুষ ছিলেন, তিনি ছিলেন প্রকৃত বীর বলেই তিনি আর এক বীরের বা এই সমস্ত বীর রাজাদের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি ভারতবর্ষ নৃপতিদের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন, অর্থাৎ ভারতবর্ষীয় নৃপতিদের মুখেতে রয়েছে শিশুর মতন সারল্য, অথচ বুকেতে রয়েছে বজ্রের মতন শক্তি, চোখেতে রয়েছে সূর্যের মতন দীপ্তি, বুকেতে রয়েছে ঝঞ্ঝার মতন বা ঝড়ের মতন সাহস, এই সমস্ত কথাগুলো তার ভারতবর্ষীয় নৃপতিদের প্রতি একটা শ্রদ্ধা প্রবণ মনের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ যে দেশকে আমি পরাজিত করেছি সেই দেশকে কোনো ঘৃণ্য চোখে আমি দেখছি না। এটাই আমাদের মূল বক্তব্য, যে আলেকজান্ডার ভারতবর্ষকে পরাজিত করেছেন বলে যে তিনি ভারতবর্ষীয় নৃপতিদেরকে বা ভারতবর্ষীয় জাতিদেরকে একটা ঘৃণ্য চোখে দেখছেন, এটা নয়, বরঞ্চ ভারতবর্ষের প্রাকৃতিক সৌন্দর্যও যেমন তিনি মুগ্ধ, ভারতবর্ষীয় নৃপতিদের মানে সাহসিকতা বা বীরত্বতেও তিনি মুগ্ধ। এই যে পরাজিত জাতির প্রতি একটা শ্রদ্ধা বা তাদের শ্রেষ্ঠত্বে মুগ্ধতা, এটাই সেকেন্দার শাহ উদারতার পরিচয় পাওয়া যায়। যার জন্যই আজকে সেলুকাস কিন্তু একটা ভালো মন্তব্য করেছিল যে সম্রাট হলেন মহানুভব। বাস্তবিক সেকেন্দার শাহর এই উদারচেতা গুণের জন্যই কিন্তু সত্যিই মহানুভবতার পরিচয় দিয়েছেন, যে তিনি ভারতবর্ষকে পরাজিত করেও ঘৃণ্য চোখে দেখেননি, বরঞ্চ যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছেন ভারতবর্ষ নৃপতিদের প্রতি। আর তার যেটা শেষ পরিচয় পাওয়া যায় দক্ষ প্রশাসক, যেভাবে তিনি আন্টিগোনাস এবং সেলুকাসের দ্বন্দ্বকে তিনি সামলে দিয়েছেন সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধির দ্বারা, আন্টিগোনাসকে সঙ্গে সঙ্গে তিনি শাস্তিও দিয়েছেন, চন্দ্রগুপ্তকে যেভাবে তিনি যাচাই করে নিয়েছেন, এর মধ্য দিয়ে তার একজন দক্ষ প্রশাসক গুণের পরিচয় পাওয়া যায়। এরপরেতে আসছি চন্দ্রগুপ্ত চরিত্র। চন্দ্রগুপ্তও একইভাবে বীর, এবং চন্দ্রগুপ্ত বীর কেন না, যখন সে চায় তার হৃত সাম্রাজ্য ফিরে পেতে, এবং সে বীরত্বের সঙ্গে কিন্তু আন্টিগোনাসের তরবারির আঘাত থেকে সেলুকাসকে রক্ষা করেছেন, এবং সে সেকেন্দার শাহর সামনে দাঁড়িয়ে
স্পষ্টভাবে বলেছেন যে তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে বন্দী করতে পারবে না। অর্থাৎ যুদ্ধ ছাড়া কিছুতেই চন্দ্রগুপ্ত নিজের বন্দিত্বকে স্বীকার করতে চাননি। এর মধ্যে দিয়ে তার যথেষ্ট বীরত্বের পরিচয় পাওয়া যায়। হচ্ছে শ্রদ্ধাপ্রবণ। সেলুকাস যেহেতু তাকে শিক্ষা দিয়েছিল গ্রিক যুদ্ধ কৌশল সম্বন্ধে, সেই হিসাবে সেলুকাস তার কাছে শিক্ষা গুরু। আর এই গুরুদেবকে আন্টিগোনাসের হাত থেকে তরবারির আঘাত থেকে রক্ষা করেছে কে না চন্দ্রগুপ্ত। এর মধ্য দিয়ে তার গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি ভক্তি ইত্যাদি দিকটা ধরা পড়েছে। এইভাবেই যেন আন্টিগোনাসের তরবারির আঘাত থেকে সেলুকাসকে রক্ষা করে যেন সেলুকাসের প্রতি তিনি গুরুদেবের ঋণ তিনি যেন শোধ করতে চেয়েছেন। হচ্ছে তিনি স্পষ্টবক্তা এবং সত্যবাদী। যখন সেকেন্দার শাহ তাকে প্রশ্ন করছে যে তুমি কেন এই রকম গ্রিক সৈন্য কৌশল বা যুদ্ধযাত্রার কৌশল তুমি শিখতে চাইছো, তখন সে নিজেই চন্দ্রগুপ্ত বলেছে যে ভারতবাসীরা কোনোদিন মিথ্যা কথা বলতে শেখেনি কো। এবং চন্দ্রগুপ্ত সেই মুহূর্তে কিন্তু কখনোই নিজের প্রাণ বাঁচাবার ভয়েতে কাপুরুষের মতন মিথ্যা কিছু বলেনি। তিনি যে কারণেতে যাত্রা কৌশল শিখতে চান, গ্রিক সৈন্যবাহিনী বুদ্ধ রচনা প্রণালী যুদ্ধ কৌশল শিখতে চান, সবকটাই তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন, সত্য কথা বলেছেন। আর এই তার সত্যবাদিতা বা বাস্তববাদিতার জন্যই হয়তো সেকেন্দার শাহ তার প্রতি মুগ্ধ হয়েছেন। আর তিনি অবশ্যই সাহসী এবং প্রতিশোধকামী। তিনি চান তার হৃত সাম্রাজ্য পুনরায় ফিরে পেতে, নন্দের প্রতি প্রতিশোধ নিতে। আর অবশ্যই তিনি সাহসী। একজন এত বড় গোটা এশিয়াকে জয় করে ফেললেন যে সম্রাট, সে আলেকজান্ডারের সামনে দাঁড়িয়ে এইভাবে স্পষ্টভাবে কথা বলা অবশ্যই তার সাহসিকতার পরিচয়কে তুলে ধরে। এরপরে তার সেলুকাস চরিত্র। ইনি অবশ্যই সহানুভূতি এবং ক্ষত্রিয় ধর্ম সম্পন্ন। কেননা চন্দ্রগুপ্ত তার হৃত সাম্রাজ্য ফিরে পেতে চায়, তার জন্য তিনি সেলুকাসের কাছে এসেছেন যে তাকে যেন যুদ্ধ কৌশল শেখানো হয়। এবং সেলুকাস চন্দ্রগুপ্তের এই ইচ্ছা পূরণ করেছেন, অর্থাৎ সেলুকাস চন্দ্রগুপ্তের যুদ্ধ কৌশল শিক্ষা দিয়েছেন। এর মধ্য দিয়ে তার চন্দ্রগুপ্তের প্রতি একটা সহানুভূতিপ্রবণ মনের পরিচয় ধরা পড়ে, যে একজন তার হৃত সাম্রাজ্য ফিরে পেতে চাইছে, একজন আশ্রয়হীন এক যুবক, তাকে সাহায্য করাটা যে উচিত, এইটা তিনি কিন্তু মনে মনে বুঝেছে। এর মধ্য দিয়েই সেলুকাসের একটা সহানুভূতিপ্রবণ মনের পরিচয় পাওয়া যায়। এছাড়া তিনিও উদার। যেমন সেকেন্দার শাহ ভারতের প্রাকৃতিক সৌন্দর্য এবং ভারতের রাজাদের প্রতি মুগ্ধ, সেলুকাসও কিন্তু তেমনি মুগ্ধ। সেকেন্দার শাহ যেমন পুরুর প্রতি বা চন্দ্রগুপ্তের প্রতি কোনো রকমভাবে আমি জয়ী বলে কোনো খারাপ বা দুর্ব্যবহার করেননি, সেলুকাসও কিন্তু চন্দ্রগুপ্তকে ফিরিয়ে দেয়নি। চন্দ্রগুপ্ত ভারতীয়, ভারতকে তারা বর্তমানেতে পরাজিত করতে চায় এবং অর্ধেক করেও ফেলেছে, তাই চন্দ্রগুপ্তকে মানে একটা পরাজিত জাতির অংশ হিসাবে কিন্তু সেলুকাস দেখেনি কো, বরঞ্চ সেলুকাস চন্দ্রগুপ্তকে শিক্ষা দিয়েছে। অর্থাৎ এর মধ্য দিয়ে তার উদারচেতা মনের পরিচয় পাওয়া যাচ্ছে। আর প্রতিবাদী, যখন আন্টিগোনাস তাকে সেলুকাসকে বিশ্বাসঘাতক বলে, তার প্রতিবাদ করেছে সেলুকাস। স্পষ্টই তিনি জানিয়ে দিয়েছে আন্টিগোনাসকে যে বয়স না মানো, অন্ততকে পদবিটা মানো। অর্থাৎ অ্যান্টিগোনাসের থেকে অনেক উঁচুতে রয়েছে সেলুকাস। সুতরাং এইভাবে একজন নিচু স্তরের কর্মচারী বা একজন সৈন্যাধ্যক্ষের যে কখনোই উচিত নয় একজন গ্রিক সেনাপতি বা একজন সম্মানীয় পদেতে থাকা এক ব্যক্তিকে সমালোচনা করা, বিশেষত সম্রাটের সামনে, সেটা তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ আন্টিগোনাসের মিথ্যা অপবাদ, বিশ্বাসঘাতক এই মিথ্যা অপবাদ যে আদেও ঠিক নয়, এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে সেলুকাস। সুতরাং সে সহানুভূতিপ্রবণ, উদারচেতা মনের মানুষ এবং প্রতিবাদী। আর এরপরে আসছে আন্টিগোনাস। অবশ্যই আন্টিগোনাস ঔদ্ধত্য দেখিয়েছে বলে তাকে শাস্তি দিয়েছে সেকেন্দার শাহ, তাকে তাড়িয়ে দিয়েছে। এবং সে অবশ্যই সন্দেহপরায়ণ, কেননা সে সত্যি মিথ্যে না জেনে, অর্থাৎ কেন সেলুকাস চন্দ্রগুপ্তকে এই গ্রিক সৈন্য বাহিনী সম্বন্ধে বলল বা যুদ্ধ কৌশল শেখাতে চাইছে, সে সত্যি মিথ্যেটা না জেনেই আগে থেকেই সে কিন্তু সেলুকাসকে বিশ্বাসঘাতক অপবাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ সে মনে মনে সন্দেহ করে সেলুকাসকে, হিংসা করে তার উচ্চ পদমর্যাদার জন্য। অর্থাৎ
আন্টিগোনাসকে আমরা এখানেতে একজন সন্দেহপরায়ণ ব্যক্তিরূপে এবং একজন ঔদ্ধত্যপরায়ণ ব্যক্তিরূপে পাই, কেন রাজার সামনেই সে নিজের হাতে আইন তুলে নিয়েছে। বিচার তো করবেন রাজা বা সম্রাট, হ্যাঁ সে তার বক্তব্য বলেছে, কিন্তু রাজা বা সম্রাটের বিচারের আগেই তিনি সেলুকাসকে আঘাত করতে উদ্যত হয়েছেন। অর্থাৎ তার এই নাটকের মধ্যে তার ঔদ্ধত্যপরায়ণ আচরণ এবং সন্দেহপরায়ণ মনোভাবের জন্য অবশ্যই সে আমাদের কাছে একটা মানে শ্রদ্ধার আসন অন্ততপক্ষে পায় না গো। তাকে আমরা মনে মনে কিন্তু ঘৃণাই করি এবং তাকে যে শাস্তি দিলেন সেকেন্দার শাহ তাতে আমরা খুশি হই। কিন্তু একটা বিষয় কিন্তু সে অবশ্যই ভালো করেছে, সেটা হচ্ছে দায়িত্ববান। কেননা যখনই সে দেখেছে একটা ভারতীয় যুবক তাদের শিবিরের পাশেতে বসে কিছু একটা লিখছে লুকিয়ে লুকিয়ে, সঙ্গে সঙ্গে কিন্তু সেই চন্দ্রগুপ্তকে তিনি তখনই গ্রেপ্তার করেন বা তখনই তাকে ধরেন এবং তার বিচারের জন্য সেকেন্দার শাহর কাছে নিয়ে আসেন। অর্থাৎ তাকে আমরা একজন এখানেতে দায়িত্ববান ব্যক্তিরূপে পাচ্ছি। অর্থাৎ তার এই মানে বাজে গুণগুলো থাকা সত্ত্বেও একটা কিন্তু ভালো গুণ আছে, তার এই দায়িত্ব প্রবণতাটা, তিনি কিন্তু সেটা এড়িয়ে যাননি। সুতরাং এইভাবে এই তিনটে চরিত্র, এই চারটে চরিত্র এই পাঠ্যাংশেতে বা পাঠ্যনাট্যাংশে গুরুত্ব পেয়েছে। এরপরে আসি এই চন্দ্রগুপ্ত পাঠ্যাংশটার নামকরণের সার্থকতা। আমরা এর আগের ভিডিওগুলোতে বারবার বলেছি যে মূলত পাঠ্যাংশের নামকরণ একটা গুরুত্বপূর্ণ কাজ। সাহিত্যিকরা বা লেখকরা মূলত চারদিক থেকে নামকরণ করে থাকেন: বিষয়বস্তু কেন্দ্রিক, চরিত্র কেন্দ্রিক, লেখকের স্বনাম কেন্দ্রিক এবং ব্যঞ্জনা কেন্দ্রিক। আমাদের এই পাঠ্য নাট্যাংশটার এবং গোটা নাটকটারই চরিত্রকেন্দ্রিক নামকরণ হয়েছে। চরিত্রকেন্দ্রিক নামকরণ কখন হয়? যখন একটা গল্প বা একটা নাটকেতে যে কোনো একটা চরিত্র অন্যান্যদের থেকে শ্রেষ্ঠ হয়ে ওঠে বা কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়ে ওঠে বা নায়ক চরিত্রে পরিণত হয়ে ওঠে এবং তার নামেতেই শিরোনামকরণ হয়, তখনই হয় চরিত্রকেন্দ্রিক নামকরণ। আমাদের পাঠ্য নাট্যাংশটাতে এবং গোটা নাটকেতেও কিন্তু চন্দ্রগুপ্তই হয়ে উঠেছে কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র। আমাদের গোটা নাটকটার কথা বাদ দিয়ে যদি আমরা পাঠ্য নাট্যাংশের দিকে তাকাই, সেখানে দেখব পাঠ্য নাট্যাংশে চন্দ্রগুপ্তের সাহসিকতাটাকেই তুলে ধরা হয়েছে। অর্থাৎ সেকেন্দার শাহর সামনে এই যে সাহসিকতার সঙ্গে কথা বলা, স্পষ্ট কথা বলা, বীরত্বের পরিচয় দেওয়া, এটাই নাটকের প্রধান বিষয়বস্তু। অর্থাৎ চন্দ্রগুপ্তের সাহসিকতা তুলে ধরাই এই নাটকের বা এই নাট্যাংশটার মূল লক্ষ্য। আর একইভাবে চন্দ্রগুপ্তকে কেন্দ্র করে কিন্তু আন্টিগোনাস এবং সেলুকাসের দ্বন্দ্ব শুরু হয়েছে এবং আন্টিগোনাসকে তার পদমর্যাদা হারিয়ে তাকে নির্বাসিত হতে হয়েছে। সুতরাং আমাদের পাঠ্য নাট্যাংশটার প্রধান চরিত্র হয়ে উঠেছে চন্দ্রগুপ্ত এই সাহসিকতার গুণেতে, এবং নাটকের যে একটা অন্যতম দ্বন্দ্ব আন্টিগোনাস এবং সেলুকাসের দ্বন্দ্ব, সেটাও চন্দ্রগুপ্তকে কেন্দ্র করে। সুতরাং দ্বন্দ্বের কেন্দ্র হয়ে এবং নাটকের মূল বক্তব্য হয়ে চন্দ্রগুপ্তই হয়ে উঠেছে আমাদের এই পাঠ্য নাট্যাংশটার মূল কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র। কাজেই তাকে কেন্দ্র করেই এই পাঠ্য নাট্যাংশটার চরিত্রকেন্দ্রিক নামকরণ সার্থক হয়েছে। আজ আমাদের ভিডিওটা এখানেতেই আমরা শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা এই নাটকের সংলাপ মানে গুরুত্বপূর্ণ সংলাপগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো আজ এই ভিডিওটা কেমন তোমাদের লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং এই ভিডিওটার ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে বা মন্তব্য থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটার ওপরেতে কোনো এমসিকিউ বা এসএকিউ বা অন্য ধরনের নোটসের প্রয়োজন পড়লে তোমরা আমাদের ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটেতে গিয়ে ডাউনলোড করে নাও। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।